বাড়িতে ইডি। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, কয়লা পাচার মামলার তদন্তে এই মুহূর্তে পুলিশের বাড়িতে ইডির আধিকারিকেরা। বুদবুদ থানার ওসি দুর্গাপুরের বাড়িতে ইডির হানা। কয়েকদিন আগে বুদবুদ থানার ওসির দায়িত্ব নেন মনোরঞ্জন মণ্ডল। 2024 সালে একাধিক অনিয়মের অভিযোগে বারাবণী থানায় ওসির পদ থেকে সাসপেন্ড হন মনোরঞ্জন। দুর্গাপুরের বাড়িতে বুদবুদ থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। খবর সূত্রের, কয়লাকাণ্ডে কাদের মাধ্যমে টাকা পাচার, কাদের মাধ্যমে প্রোটেকশন মানি পৌঁছে যেত কাদের কাছে, তদন্তে ইডি। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে মধুকল্পিতা প্রথমেই যেটা জানাই, এই মনোরঞ্জন মণ্ডল যখন বারাবণী থানার ওসি ছিলেন তখন তার থানার মধ্যে তৃণমূল নেতার জন্মদিন পালন করেছিলেন। সেই ঘটনা প্রকাশে আসতে শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন এবং তারপরে তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ আছে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। এরপরে পুলিশের কোনো থানায় তাকে দায়িত্ব দেওয়া হয়নি, সম্প্রতি তাকে বুদবুদ থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে ইডি যে রেড করছে বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় রেড হচ্ছে, তার মধ্যে বালির সঙ্গে যারা যুক্ত আছে, কয়লার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বাড়িতে রেড হচ্ছে। এই মনোরঞ্জন মণ্ডল পুলিশ আধিকারিক, তার সঙ্গে বালি এবং কয়লার কি সম্পর্ক সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার টাকা বিনিয়োগ হতো বা তার মাধ্যমে কয়লার বালিতে যে টাকা বিনিয়োগ হতো বা কেউ যে মধ্যস্থতা করতো, এরকম খবর এই সূত্রে আমরা জানতে পারছি। তার ভূমিকা এর সঙ্গে কিভাবে জড়িত, তার কতটা ভূমিকা আছে সেটা জানার জন্য ইডি রেড করছে। ইতিমধ্যেই স্থানীয় যে পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে, পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু ইডি যে কাজে তারা বাধা দিচ্ছে কিনা সেটাই আমাদের নজর রয়েছে। ইতিমধ্যেই স্থানীয় ফাঁড়ির একজন আধিকারিক ওই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে গেছেন। মনোরঞ্জন মণ্ডল বাড়িতে আছেন, ইডির আধিকারিকরা জিজ্ঞেস করছেন। বিদ্যুৎ বাহিনীর জওয়ানরা পুরো বাড়ি ঘিরে রেখেছে। এখনো পর্যন্ত কোনো তথ্য বাইরে আসেনি, তবে পুলিশ আধিকারিকরাও ওখানে এখনো পর্যন্ত যে তদন্ত, সেই তদন্ত করে দেখছেন তারা। আপডেটের থেকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। ফের রাজ্যে ইডির অ্যাকশন, কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ইডির। আমরা বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, আবারও ইডির অ্যাকশন, এবারে কয়লা মাফিয়াদের বিরুদ্ধে একেবারে অল আউট অ্যাকশন ইডির যারা আধিকারিকেরা রয়েছেন তারা। দেখো, যেটা প্রথমেই বলছিলাম যে কয়লা মাফিয়া এবং কয়লা মাফিয়ার সঙ্গে প্রশাসনের একটা অংশ যে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এই কয়লা চুরি এবং পাচারে সাহায্য করেছে, সেটাই ইডি তাদের তদন্তের সামনে নিয়ে আসতে চাইছে। সেই কারণেই আজকে যে 12টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে এখনো অবধি, তার মধ্যে একজন ইন্সপেক্টর, রাজ্য পুলিশের ইন্সপেক্টরের বাড়িতেও তল্লাশি চলছে, যার বাড়ি মূলত দুর্গাপুরে বলে জানা যাচ্ছে। এবং এই তদন্তের ক্ষেত্রে ইডি এখনো পর্যন্ত যতটা এগিয়েছে যে কয়লা চুরি এবং কয়লা পাচার, এই যে যেখান থেকে বৈধ অবৈধ কয়লা খনি থেকে কয়লা চুরি হচ্ছে, সেই কয়লা খাদানগুলি থেকে যখন কয়লা তোলা হয় তার ক্ষেত্রেও একটা ওই বালি পাচারের মতোই একটা সরকারি নথি দেওয়া হয়। সেই নথিটাকে জাল করেই কয়লা পাচার হতো বলে জানা যাচ্ছে এবং সেটারই তদন্ত করতে গিয়েছে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে, যে 12টি জায়গা বললাম, তার মধ্যে বেশ কয়েকজন কয়লা মাফিয়া রয়েছে, কয়লা ব্যবসায়ী রয়েছে, যাদের বাড়ি থেকে বেশ কিছু এই ধরনের সরকারি চালান তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এবং তার পাশাপাশি আরও অন্যান্য যে সমস্ত নথি রয়েছে তার সেদিকেও তাদের খোঁজ রয়েছে যে কীভাবে এই বেআইনি কর্মকাণ্ডটা দিনের পর দিন চলছিল। এবং 2020-তে যে কয়লা পাচারের মামলা রুজু হয়েছিল, যেটা মূলত লালার সিন্ডিকেট, সেই লালার সিন্ডিকেটে তল্লাশি চালানোর পর বা তদন্ত করার পরও লালার সিন্ডিকেট বন্ধ হয়নি, বরং ঘুরপথে অন্যভাবে কয়লা পাচার এবং চুরির যে ব্যাপার রাজ্য জুড়ে সেটা চলছিল। কোটি কোটি টাকা তার মাধ্যমে কার্যত লুট করা হচ্ছিল। লালার সিন্ডিকেটের তদন্তে প্রায় 2742.32 কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে তদন্তে জানিয়েছে ইডি, যার তদন্তে তারা আইপ্যাক সংস্থার দফতরে গিয়েছিলেন, যে আইপ্যাক সংস্থায় প্রায় 20 কোটি টাকা কয়লা পাচারের মারফত সেখানে গিয়েছিল। এক্ষেত্রে একেবারে আপডেটের থেকে তুমি নজর রাখো সুজয়। দেখুন, একদিকে যখন একেবারে ইডির অ্যাকশন চলছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির যারা আধিকারিকেরা তারা ইতিমধ্যে হানা দিয়েছেন। আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, বিভিন্ন জায়গায় ইডির আধিকারিক যারা রয়েছেন তারা তেড়েপুরে ময়দানে নেমেছেন। এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক মামলার শুনানি। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি করতে গিয়েছিল ইডির আধিকারিকেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন এবং পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি। আমরা সরাসরি চলে যাবো, দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, ঠিক কটা নাগাদ এই মামলা শুনানি হতে পারে?
দেখো 11 নম্বরে এই মামলা, অর্থাৎ 11 নম্বর আইটেম হিসেবে এই মামলা তালিকাভুক্ত আছে। সেক্ষেত্রে মনে করা যেতে পারে যে 11টা, 11:30 বা 12টার মধ্যে, 11টা থেকে 12টার মধ্যে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেদিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে শুনানির অভিমুখ কি হয়, কারণ রাজ্য সরকারের তরফ থেকে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে এবং সেই হলফনামায় স্পষ্টভাবে যে কথা বলা হচ্ছে যে ইডি প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কলকাতা হাইকোর্টে যখন এই কেস পেন্ডিং রয়েছে তারা একটি নতুন করে পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে এবং এক্ষেত্রে তাদের রিট পিটিশন ফাইল করা হয়েছে, যেখানে রিট পিটিশনের মাধ্যমে মূলত মৌলিক অধিকারকে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে তাদের মৌলিক অধিকারে কোথাও কোনো হস্তক্ষেপ করা হয়নি, আর হাইকোর্টে একটা মামলা পেন্ডিং রেখে সুপ্রিম কোর্টে আসা এটা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত। ফলত যে হলফনামা জমা দেওয়া হয়েছে সেই হলফনামার মাধ্যমে সুপ্রিম কোর্টকে আবেদন করা হয়েছে যে এই ইডির আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হোক। গত শুনানির দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক প্রত্যেককে আলাদা আলাদা করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে খুব স্পষ্টভাবে যে কথা বলা হয় কোর্টের তরফ থেকে যে ইলেকট্রনিক এভিডেন্স যা যা নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা ইলেকট্রনিক্স এভিডেন্স সংরক্ষণ করতে হবে তদন্তের স্বার্থে এবং যারা ইডির তদন্তকারী অফিসার রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অর্থাৎ তাদের কোনো রকম গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু আজ যখন নতুন করে হলফনামা রাজ্য সরকারের তরফ থেকে জমা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু স্পষ্টভাবে যে কথা উল্লেখ করা হয়েছে যে যেভাবে ইডি অভিযান চালিয়েছে সেই অভিযানও সম্পূর্ণভাবে আইনি দৃষ্টিভঙ্গি থেকে অবৈধ। তার কারণ যেখানে এই তথ্য ছিল, অর্থাৎ যেখান থেকে ইলেকট্রনিক্স গেজেটস মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন, তারা তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, তাদের হয়ে তারা কাজ করে, স্বাভাবিকভাবেই তাদের অফিস পার্টি অফিসের এক্সটেনশন এবং সেক্ষেত্রে কোনো রকম নোটিশ না দিয়ে এই ধরনের একটি জায়গাতে তল্লাশি চালানো তা সম্পূর্ণভাবে বেআইনি। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো এর আগের দিন শুনানিতে উল্লেখ করা হয়েছিল, এবারে হলফনামা জমা দেওয়া হলো। সুপ্রিম কোর্ট এই বিষয়গুলিকে কিভাবে দেখে আজকে শুনানিতে আমাদের নজর মূলত সেদিকেই থাকবে। একেবারে সেই দিকে নজর থাকবে, আমাদের আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। এবং যে দিনের ঘটনা, অর্থাৎ যখন আইপ্যাকের অফিসে বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন আধিকারিকেরা, ঠিক তখনই আইপ্যাকের প্রধান অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে প্রথমে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান আইপ্যাকের অফিসে এবং সেখানেও তিনি পৌঁছে যান। সেখান থেকে বেরিয়ে, অর্থাৎ আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে তিনি ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? এই আইপ্যাক কাণ্ডে ইডির মামলা খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিল রাজ্য। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে, জানিয়ে ইডির মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। ইডির এই মামলায় আইপ্যাকের দপ্তরে অভিযানের সময় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছিল। এবারে রাজ্যের তরফে হলফনামায় দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা দায়েরের কোনো মৌলিক অধিকার নেই কেন্দ্রীয় এজেন্সি। হলফনামায় অভিযোগ আইপ্যাকের দপ্তরে বেআইনিভাবে হানা দিয়েছিল ইডি। কেন আইপ্যাককে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি সে প্রশ্নও তোলা হয়েছে রাজ্যের তরফে।